আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। রোববার এক বিবৃতিতে এই ঘটনায় নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই ধরনের পরিস্থিতি ইতোমধ্যে নাজুক একটা অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ। বিবৃতিতে উল্লেখ করা হয়, যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ এবং কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে। এ থেকে উত্তরণে বাংলাদেশ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা, দিনের ভোট রাতে করা এবং সাজানো নির্বাচনের অভিযোগে স্বৈরাচার শেখ হাসিনা সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে মামলা করেছে বিএনপি। মামলায় আসামি করা হয়েছে সাবেক 3 সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, নুরুল হুদা, কাজী হাবিবুল আউয়াল, অন্যান্য নির্বাচন কমিশনার সহ 24 জনকে। মামলাটি গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শের-ই-বাংলা নগর থানা পুলিশ। আবির আহমেদের রিপোর্ট। দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নিবন্ধিত দল হিসেবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আশা তাদের। নির্বাচন চাওয়ার শেষ দিনে 15টি দলও নিবন্ধনের জন্য আবেদন করেছে। বিকেলে সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আবেদনপত্র জমা দেয়। পরে দলের সদস্য সচিব আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, নিবন্ধনের সব শর্ত পূরণ করে আবেদন করেছে এনসিপি। আবেদনে শাপলা, কলম এবং মোবাইল ফোন চাওয়া হলেও শাপলাকে প্রতীক হিসেবে পেতে আশাবাদী তারা। নিবন্ধন পাওয়ার পর নির্বাচনে অংশ নিলে দলটি ক্ষমতায় যেতে পারে বলেও আশাবাদী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পাটোয়ারি আশা করেন, জনগণের দাবি আমলে নিয়ে দ্রুত নির্বাচনের জন্য কমিশন পুনর্গঠন করা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পুরো জাতি জুলাই গণহত্যার বিচারের বিষয়ে ঐক্যবদ্ধ। রাজধানীতে বিচার বিভাগের স্বাধীনতা এবং সক্ষমতা বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থান দেশের সব ক্ষেত্রে সংস্কারের যে সুযোগ তৈরি করেছে তা আর আসবে না। The July Revolution represents our nation's united stand against the injustice ingrained within our social, economic and political fabric. Indeed, this awakening has come at the tragic cost of thousands of lives, leaving thousands more wounded. Now, we, the living, bear the solemn duty to realize the hopes and aspirations of the martyrdom and the wounded, of the martyred and the wounded. Our debt to them is limitless. We have a long road ahead to fulfill the promises of the July uprising. প্রধানমন্ত্রীর মেয়াদ এবং সংবিধানের মূলনীতির সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের সবগুলো সুপারিশে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। একজন ব্যক্তির প্রধানমন্ত্রী পদ 2 মেয়াদের বেশি নয়, এই বিষয়ে একমত পোষণ করেনি বিএনপি সহ 3টি দল। তবে কমিশনের অধিকাংশ সুপারিশের সাথে একমত জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল। সংবিধানের মূল নীতির বিষয়েও ভিন্ন ভিন্ন মত দিয়েছেন রাজনৈতিক দলগুলো। তবে আগামী বৈঠকে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 5ম দিনের সংলাপে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ 30টি রাজনৈতিক দল। বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ এবং সংবিধান ও রাষ্ট্র পরিচালনা দুটি ইস্যুতে আলোচনা হয়। তবে কমিশনের সংস্কার সুপারিশগুলোতে একমত হতে পারেননি রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর নিয়ে একমত জাতীয় নাগরিক পার্টি। সংবিধানের মূলনীতিগুলো সংস্কারের পক্ষেও তারা। অন্যান্য দলগুলো তাদের মতামত তুলে ধরেন। একজন ব্যক্তি 2 বার শপথ নিতে পারবে, এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম, কিন্তু যদি ঐকমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ 10 বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে। জামায়াতে ইসলামীও একমত কমিশনের প্রধানমন্ত্রীর মেয়াদ ইস্যুতে। প্রধানমন্ত্রী তার লাইফ টাইমে 10 বছরের বেশি
কন্টিনিউ করতে পারবেন না, এই ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি। কমিশনের পক্ষ থেকে 3টি বিষয়ে সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র এবং মানবিক মর্যাদা, এই 3টিকে তারা সংবিধানের মূলনীতির এখানে সংযোজিত করতে চান। আমরা এটার ব্যাপারে একমত হয়েছি। তবে এ বিষয়ে বিএনপি একমত হতে পারেনি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে পঞ্চদশ সংশোধনী আগের যে অবস্থা ছিল সেখানেই ফিরতে চায় দলটি। এবং পরপর 2 মেয়াদের পরে গ্যাপ দিয়ে যদি সেই একই পার্টি অথবা জোট ম্যান্ডেট পায়, তখন তারা একই ব্যক্তিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারেন, সেরকম ব্যাখ্যা আছে। এটাও ভ্যালিড ব্যাখ্যা। তা আমি একটা প্রস্তাব করেছিলাম যে আমরা মেয়াদ এবং বার এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি লাইফ টাইমে কত বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে বহাল থাকতে পারবেন বা হতে পারবেন, 3 বারে হোক, 3 মেয়াদে হোক, 4 মেয়াদে হোক, কিন্তু সর্বোচ্চ শর্তটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলছেন, আলোচনার কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। সংস্কার প্রস্তাবে সব দলগুলোকেই ছাড় দেওয়ার মানসিকতা থাকার প্রত্যাশা করেন। সংবিধানের এবং রাষ্ট্রের মূলনীতি, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে এবং যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে এই বিভিন্ন রকম আলাপ আলোচনার পরে যে জায়গাটায় আসা গেছে, সেটা হচ্ছে আজকের আলোচনায় বিভিন্ন দলের যে সেন্টিমেন্ট এবং অবস্থা, তার প্রতিফলন ঘটিয়ে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রস্তাব হাজির করা হবে। যে আলোচনাগুলো হয়েছে তার রিফ্লেকশন, তার প্রতিফলন ঘটিয়েই একটা নতুন প্রস্তাব আনা হবে। 2 দিন বিরতি দিয়ে বুধবার আবারও রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে অনুমোদন দেওয়া হয়েছে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট। বাজেটের চমক নয়, খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর বিকেলে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব বলেন তিনি। বলেন, খারাপ হয়নি বলেই বাজেট সহায়তা হিসেবে $2.6 বিলিয়ন মিলছে। সুইস ব্যাংকে আমানত বাড়া উদ্বেগের বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। ক্যাশলেস সোসাইটি বিনির্মাণ। 2 জুন 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা। বিজ্ঞান গবেষণা। সোমবার এই বাজেট অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত বাজেটে ফ্ল্যাট বা ভবনে বিনিয়োগ করে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও তা বাতিল করা হয়েছে। সবচেয়ে বড় একটা ডিসিশন নিয়েছি, আপনার তো অপ্রদর্শিত আয়ের আমরা একটা সুযোগ দিয়েছিলাম। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপ্রদর্শিত আয় আছে। সবাই কিন্তু কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনোমার। কালো টাকার মধ্যে আমরা বলেছি সুযোগ দেওয়ার জন্য, সেটা আমরা বলেছি আর দরকার নেই, ওটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। ইম্প্যাক্টটা এত আমরা এখন এইসব করিনি। আমরা ইম্প্যাক্ট যাই হোক, আমাদের এটা তো আর বলে তো লাভ না। ইম্প্যাক্ট যদি খুব বেশি হয়, এটা তো আমাদেরকে ম্যানেজ করতে হবে। প্রস্তাবিত বাজেটের চেয়ে সামাজিক নিরাপত্তা খাতে 10,000 কোটি টাকা বাড়িয়ে 91,000 কোটি টাকার অনুমোদন দেয়া হয়েছে। 7.5 থেকে 2% আনা হয়েছে জ্বালানি তেলের আগাম শুল্ক। বাজেট দেবার ক্ষেত্রে পুরনো পথেই হেঁটেছেন অর্থ উপদেষ্টা। সংবাদ সম্মেলনে অনেকের এমন সমালোচনার জবাব দেন নিজেই। চমক দেওয়ার জন্য তো আমরা আসি নাই। আমরা মোট করে একটা ভাঙা গাড়িটাকে ঠিকঠাক করে, বা যেটা আমরা খাদের কিনারে চলে গেছিলাম, আমরা ঠিকঠাক করে নিয়ে আসা। আমরা যে ইমপ্লিমেন্ট করব, অনেক প্রতিষ্ঠান তো উইক হয়ে গেছে। আমি একটা ভালো শব্দ ইউজ করলাম, উইক, দুর্বল। আর দুর্বল হয়েছে না দুর্বল করা হয়েছে, সেটা আপনাদের ব্যাপার, আপনারা দেখেন। খুব ডিফিকাল্ট হচ্ছে আমাদের জন্য। আগামী অর্থ বছরের বাজেটে ব্যবসায়ীদের জন্য সুবিধা মিলবে ও বাইরের বিনিয়োগ আসা সহজ হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। বলেন, খারাপ হয়নি বলেই বিদেশ থেকে আসছে বাজেট সহায়তাও। হাল নাগাদ খবর যে অর্থায়নটা যেটা এসছে, মেইনলি এটা বাজেট সাপোর্ট আসছে, সেটা প্রায় 2.3 বিলিয়ন ডলার প্রকল্প। একটা বিরাট লিস্ট দিয়ে আমার কাছে যাও, সেখানে আসবে প্রায় 5.1 বিলিয়ন ডলার প্রকল্প বিভিন্ন সময়। এ সময় তার কাছে প্রশ্ন ছিল সুইস ব্যাংকে বাংলাদেশিদের বিনিয়োগ বাড়া নিয়ে। আমরাও একটু উদ্বিগ্ন, কেন গেল, কীভাবে শোনেন,
কিছু কিছু হয়তো টাকা হতে পারে বাইরে, আমাদের তো অনেক বাইরের লোকজন আছে, তারা এখানে পাঠায় না, ওরা ওখানে পাঠায়। তো এইটা আমরা চিন্তা করছি, যেটা ডেফিনেটলি এটা আমরা দেখব। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন বিপিএলে ভেন্যু হিসেবে থাকছে না রাজশাহী। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তির আয়োজনে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। তবে বৃহত্তর রাজশাহীকে নিয়ে প্রিমিয়ার লিগ শুরু করার পরিকল্পনা করছে বিসিবি। রাজশাহী প্রতিনিধি সমর সাজুর পাঠানো তথ্যতে নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। 26শে জুন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পূর্তিকে ঘিরে দেশব্যাপী নানা আয়োজন করেছে বিসিবি। শনিবার খুলনাতে বর্ণিল আয়োজনে শুরু হওয়ার পর রবিবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দিনব্যাপী দেখা যায় নানা আয়োজন। আসন্ন বিপিএলে ভেন্যুর কথা শোনা গেলেও এবছর যে বিপিএল রাজশাহীতে হচ্ছে না তা নিশ্চিত করেন মাহবুব আনাম। এই মাঠের একটু আন্তর্জাতিক পর্যায়ে খেলা করার জন্য কিছু ফ্যাসিলিটির উন্নয়ন করা দরকার। সে ব্যাপারে আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আলাপ আলোচনা করেছি এবং আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। আমি আশা করব অতি সত্বর এনএসসি এটাকে হাতে নেবেন এবং আগামী বছরের কোনো সময় থেকে এখানে এর থেকেও বড় আন্তর্জাতিক খেলা বা বিপিএল এর খেলা আমরা এখানে দেখতে পাবো। এছাড়াও বৃহত্তর রাজশাহীতে প্রিমিয়ার লিগ চালু করতে চান বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি আমিনুল ইসলাম। গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো, এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম, আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি বেশি করে বাড়াবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, এখানে অলরেডি আমাদের এজ গ্রুপের ক্রিকেট হয় এখানে 16 বছরের, 14 বছর, 18 বছরে, সেগুলোকে আমরা 2 দিনের ক্রিকেটে রূপান্তরিত করার চেষ্টা করব। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 25 বছর পূর্ণ হলেও কিছু রূঢ় বাস্তবতার মুখোমুখি বিসিবি। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম মৃতপ্রায়। রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রাখা হয়েছিল বগুড়াকে। তাই দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাইলেও এই মুহূর্তে বাস্তবতা ভিন্ন কথা বলছে। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।